where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা করোনার কারণে গৃহবন্দী শিক্ষক শিক্ষার্থীর যে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যে পাঠদান প্রক্রিয়া, শ্রেণীকক্ষের ভেতরে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, তা থেকে আজ আমরা বঞ্চিত। বলতে গেলে আমাদের যে নিত্যদিনের যে টিচিং লার্নিং প্রসেস, সেখান থেকে আমরা আজ বঞ্চিত। কিন্তু গভর্নমেন্ট প্রশাসন থেমে নেই। শিক্ষাটাকে কীভাবে তোমাদের সামনে, তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য সরকার বিভিন্ন উদ্যোগ প্রয়াস অবলম্বন করেছেন। আমি সেই উদ্যোগ প্রয়াসের একজন শরিক। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মালদা মডেল মাদ্রাসা। আমি তোমাদের আজকে এই সরকারকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়ে আজ আমি তোমাদের সামনে ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি তোমাদের সামনে তুলে ধরব। এখন জানতে হবে যে আমাদের প্রথম অধ্যায়টা কি। প্রথম অধ্যায় রয়েছে এই আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক যে ফার্স্ট সিলেবাস, এর কতগুলো ইউনিট রয়েছে। যেমন আন্তর্জাতিক সম্পর্কের ডেফিনেশন, তার বিকাশ, তার সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু, এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কী পার্থক্য, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে খুব সহজভাবে আমি আমার মতো করে তোমাদের কাছে যাতে বোধগম্য হয় সেইভাবে তোমাদের কাছে তুলে ধরব। এই অধ্যায়ে আরও রয়েছে জাতীয় স্বার্থ, রয়েছে তোমার রয়েছে জাতীয় শক্তি, রয়েছে বিশ্বায়ন। আমি আজকে তোমাদের সামনে আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব, আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব হলো কী করে এবং এর সংজ্ঞা কী, এর বিবর্তন কী, এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর রাজনৈতিক সম্পর্কের প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। আমরা জানি এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি সমাজতত্ত্বের একটা অভিনব সদস্য, নতুন সদস্য। সমাজ যেদিন থেকে তৈরি হয়েছে আজ পর্যন্ত সমাজ বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ এগিয়ে চলেছে। এই সমাজের অগ্রগতির সাথে সাথে মানুষের সামাজিক সম্পর্কের মধ্যে পরিবর্তন সূচিত হয়েছে। এই পরিবর্তনের কারণেই গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন স্বতন্ত্র সাবজেক্ট বা শাস্ত্র, যেমন ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স,
ইকোনমিক্স, পলিটিক্যাল ফিলোসফি, পলিটিক্যাল সোশিওলজি ইত্যাদি। কিন্তু এই সবটারই সমন্বয় হচ্ছে, সমষ্টি হচ্ছে সমাজতত্ত্ব। এই সমাজতত্ত্বের একটা অভিনব একটা নতুন সদস্য হচ্ছে তোমার আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক বা এই রাজনীতি প্রথম দিকে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ হিসেবেই ধরা হতো, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এই আন্তর্জাতিক সম্পর্ক একটা নতুন শাস্ত্র হিসেবে উঠে আসার চেষ্টা করেছে, তার প্রয়াস আমরা লক্ষ্য করেছি। কিন্তু মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই আন্তর্জাতিক সম্পর্কের শাস্ত্রটি নতুন এবং স্বতন্ত্র শাস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে বা স্বীকৃতি লাভ করে। তো কী এমন হলো যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র 20 বছর ডিফার, এই 20 বছরের মধ্যে কী এমন হলো যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি একটা নতুন স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে, বিষয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলো? হ্যাঁ, আছে। ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অক্ষশক্তি মিত্রশক্তির লড়াই। 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। কি? ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। এই সংগঠনটির বিভিন্ন প্রধান শাখা এবং অনেক স্পেশাল এজেন্সিসগুলো রয়েছে, সেটা আমরা চতুর্থ অধ্যায়ে দেখব। কিন্তু এই সংগঠনটিকে সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতি একটা ভিন্ন ধারায় প্রবাহিত হতে থাকে। বুঝেছ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্ব দুটো পরিবারে ভাগ হয়ে যায়, একটা পুঁজিবাদী শিবির, একটা সমাজতান্ত্রিক শিবির। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির। এই দুটি শিবিরের মধ্যে আদর্শগত লড়াই, তাদের পারস্পরিক সন্দেহ, অস্ত্রসজ্জা বিশ্বে নিয়ে আসে একটা কোল্ড ওয়ারের পরিবেশ, স্নায়ুযুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধের আবহে খুব মজার বিষয়, সদ্য স্বাধীন ভারতবর্ষ, নেহরু তখন ভাবলেন প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষের যে আমরা কোনো জোটে, না পুঁজিবাদী জোট না সমাজতান্ত্রিক জোট, কোনো জোটে অংশগ্রহণ না করে আমরা নতুন একটা জোট তৈরি করব এবং জোট তৈরি করব এবং ওই দুটো জোট থেকে সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীনভাবে বিদেশ নীতি প্রণয়ন করব। হ্যাঁ, তার উদ্দেশ্য তিনি সফল করলেন, একটা নির্জোট আন্দোলন তৈরি করলেন, ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট, ন্যাম তৈরি করলেন। এই ন্যাম 1955 সালে বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে তার জয়যাত্রা শুরু হয়। 1961 সালে বেলগ্রেডে এই নির্জোট আন্দোলনের একটা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেহরু দীপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, নির্জোট আন্দোলন মানে এই নয় যে দুটো শিবির থেকে কেবল সমদূরত্ব বজায় রেখে নিশ্চুপ থাকবে, তা নয়। যদি কোনো সার্বভৌম রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয় তাহলে ভারত সেক্ষেত্রে নিশ্চুপ থাকবে না। হ্যাঁ, থাকেনি। আমরা দেখেছি
ভিয়েতনাম কিউবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অমানবিক পারমাণবিক বোমা বিস্ফোরণ, হাজার হাজার মানুষের মৃত্যুবরণ, সেই ক্ষেত্রে ভারত নিশ্চুপ ছিল না। গোটা বিশ্বে তার কণ্ঠকে পৌঁছে দিয়েছে ওই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, আমরা দেখেছি দক্ষিণ রোডেশিয়া, সাউথ আফ্রিকার মতো দেশে বর্ণ বিদ্বেষ, কালো চামড়ার মানুষের উপর শ্বেতাঙ্গদের বর্বর অত্যাচার, তার বিরুদ্ধে বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে ভারত গোটা বিশ্বে আওয়াজ তুলেছে। প্রচুর দেশ তাকে সমর্থন করেছে। আজকে নির্জন আন্দোলনের সদস্য, আজকের দিনে দাঁড়িয়ে 100 কোটিটা দেশ নির্জন আন্দোলনের শরিক। এই যে রাজনৈতিক আবহ, এই রাজনৈতিক আবহে আন্তর্জাতিক সম্পর্ক নিজেকে স্বতন্ত্রভাবে এবং স্বতন্ত্র বিষয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এই রকম আবহে এইভাবেই আন্তর্জাতিক সম্পর্কের একটা পৃথক শাস্ত্র হিসেবে তার উদ্ভব সংগঠিত হয়। এখন প্রশ্ন হলো যে আন্তর্জাতিক সম্পর্কটা কি? আন্তর্জাতিক সম্পর্ক, আমি যদি তোমাদের বলি যে একটা পরিবারের মধ্যে ভাই বোন কাকা জ্যাঠা দিদি অনেকেই থাকে, তাদের যে মধ্যেকার সম্পর্ক সেটা পারিবারিক সম্পর্ক। সেই সম্পর্ক তিক্ত হতে পারে, সহযোগিতামূলক হতে পারে, আবার হিংসামূলকও হতে পারে। সেরকম একটা গ্রামে অনেকগুলো পরিবার থাকে, প্রত্যেক পরিবারের সঙ্গে পরিবারের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক খারাপ হতে পারে, ভালো হতে পারে, আবার খুব মধুরও হতে পারে। সেটা একটা গ্রামীণ পারিবারিক সম্পর্ক। এই রকম আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। গোটা বিশ্বের যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদের মধ্যেকার সম্পর্ক, সেই সম্পর্ক সহযোগিতা হতে পারে, বৈরিতা হতে পারে, দ্বান্দ্বিক হতে পারে, প্রতিযোগিতামূলক হতে পারে, বাণিজ্যিক, সন্ত্রাসবাদ, আঞ্চলিকতাবাদ, জাতীয় স্বার্থ, জাতীয় ক্ষমতা, বিশ্বায়ন সমস্ত কেন্দ্র করেই যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের শাস্ত্র। বোঝা গেছে? তাহলে আমরা কী বললাম যে সমগ্র বিশ্বের যে রাষ্ট্র তার একটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। বুঝে গেছে? এবার এই আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, এ নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন। যেমন হলস্টি কি বলেছেন? হলস্টি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিতে বলেছেন যে 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সম্পর্কের প্রতিক্রিয়ার প্রক্রিয়া। 2 বা ততোধিক রাষ্ট্র, আমি ধরে নিলাম এটা একটা ইন্ডিয়া, ধরে নিলাম এটা USA, এটা চায়না, এটা বাংলাদেশ, এটা শ্রীলঙ্কা, এটা ইসরায়েল। এই যে একাধিক রাষ্ট্র রয়েছে, এই একাধিক রাষ্ট্রের মধ্যেকার প্রতিক্রিয়ামূলক প্রক্রিয়া। রাশিয়ার সঙ্গে ভারতের কি, রাশিয়ার সঙ্গে ইউএসের সাথে ভারতের কি প্রতিক্রিয়া, চায়নার সঙ্গে ইন্ডিয়ার কি প্রতিক্রিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইসরায়েল, এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে যে প্রতিক্রিয়ামূলক সম্পর্ক সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। নিকোলাস বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের সম্পর্ক। বিশ্বের বিভিন্ন ব্যক্তিবর্গের সম্পর্কের আলোচনাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। কমপ্লিট বোঝা গেছে? এদিকে এফএস ডান বলেছেন যখন কোনো দেশ
তার ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক গড়ে তোলে তাকে বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক। যখন কোনো দেশ, আমি ধরে নিলাম এটা একটা ভারত, এটা ইন্ডিয়া, তার ভৌগোলিক সীমারেখা এটা, এই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশ, রাশিয়া হতে পারে, ব্রাজিল হতে পারে, জাপান হতে পারে, বাংলাদেশ হতে পারে, চায়না হতে পারে, ইউএসএ আমেরিকা হতে পারে, আরও বিভিন্ন দেশ হতেই পারে। তো যখন কোনো দেশ, আমি ধরে নিলাম ইন্ডিয়া, তার ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক গড়ে তোলে সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। কমপ্লিট। পামার অ্যান্ড পার্কিন্স বলেছেন, পামার অ্যান্ড পার্কিন্স বলছেন কি, আন্তর্জাতিক সম্পর্ক হলো আন্তর্জাতিক পরিবেশের রাজনীতি। আমি লিখছি এখানটায় যে আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিবেশের রাজনীতি, এটা বললেন পামার অ্যান্ড পার্কিন্স। দেখো তোমরা, আন্তর্জাতিক পরিবেশ এই দুটাকে তুমি বাদ দাও, এই দুটাকে তোমরা বাদ দাও, কি থাকলো? রাজনীতি। ভালো করে বোঝো, কারণ আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি একটু জটিল, সেই কারণে আমি নিজের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই রাজনীতি কি? ধরো তুমি তোমার ক্লাসের একটা ছেলেকে বলছো দোকান থেকে একটা কলম এনে দাও, ছেলেটা বললো যে না আমি পারবো না। তুমি তখন বললে, আরে জানা আমি তোকে একটা চকলেট দেব। ছেলেটি সঙ্গে সঙ্গে তোমার কলম আনার জন্য রাজি হলো। সেটা তোমার পলিটিক্স, সেটা তোমার পলিটিক্স। একটা মায়ের দুটি সন্তান একটা খেলনা নিয়ে মারপিট করছে, কান্নাকাটি করছে, মা গিয়ে ধমক দিয়ে একটা খেলনা একটা বাচ্চাকে দিয়ে পরিবেশে শান্ত করলো, সেটা মার পলিটিক্স, সেটা মার রাজনীতি। অর্থাৎ কী বলতে হবে, যখন কোনো ব্যক্তি, যখন কোনো গোষ্ঠী, যখন কোনো দল উপদল, যখন কোনো সমাজ, যখন কোনো পরিবার, যখন কোনো দেশ বা রাষ্ট্র তার অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যে সমস্ত কলাকৌশল অবলম্বন করে তাকেই বলা হয় রাজনীতি। এবার হচ্ছে কি আন্তর্জাতিক পরিবেশের রাজনীতি। আমরা এবার এই বাইন্ডিংসটা তুলে দিলাম কি আন্তর্জাতিক পরিবেশের রাজনীতি। তাহলে কি বিশ্বের বিভিন্ন দেশ একটা আন্তর্জাতিক পরিবেশ, বিশ্ব পরিবেশ। এই বিশ্ব পরিবেশে যখন কোনো দেশ তার নিজের জাতীয় স্বার্থ, জাতীয় উন্নয়ন করার স্বার্থে যে সমস্ত কলাকৌশল অবলম্বন করে সেটা জাতীয়, সেটা হচ্ছে রাজনীতি। এখন ধরো এই রাজনীতি ভারতে চায়না তার ইলেকট্রনিক্স গুডস কীভাবে বাজার করবে সেটা চায়না রাজনীতি। সেখানে গোপন কূটনীতি হতে পারে, প্রকাশ্য কূটনীতি হতে পারে, কোনো প্যাকেজ হতে পারে। আবার ভেরি রিসেন্ট আমরা যা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া গভর্নমেন্ট চায়নার বিভিন্ন অ্যাপসগুলোকে বন্ধ করছে, সেটা ভারতের রাজনীতি। এবং আমেরিকার সাথে ভারতের কী সম্পর্ক হবে, কীভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটা ভারতের রাজনীতি। তো এই আন্তর্জাতিক
পরিবেশের রাজনীতি বলেছেন পামার অ্যান্ড পার্কিন্স। তাহলে পামার অ্যান্ড পার্কিন্স কী বললেন? যে আন্তর্জাতিক সম্পর্ক হলো আন্তর্জাতিক পরিবেশের রাজনীতি। তাহলে সংজ্ঞার উপর দিয়ে আমাদের একটা কনক্লুশন টানতে হবে, যে কি কনক্লুশন? একটা নিজস্ব সংজ্ঞা দিতে হয়। তাহলে তোমাকে 2-এ 2 বা 3-এ 3 বা 4-এ 4 নাম্বার দেওয়া যাবে। সে কনক্লুশনটা কি? যে উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান, জাতীয় স্বার্থ, বিশ্বায়ন, জাতীয় শক্তি, পররাষ্ট্র নীতি, সন্ত্রাসবাদ, আঞ্চলিকতাবাদ, ব্যবসা বাণিজ্যের প্রসার, যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় আন্তর্জাতিক রাজনীতি। বোঝা গেছে? এবারে আমরা চলে যাব যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়টা কি, কোন কোন বিষয় আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। এটা দেখো, এটা তোমাদের বইয়ে খুব একটা ভালো করে নেই, আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরব। আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়ের মধ্যে কি কি হতে পারে? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি, জাতীয় স্বার্থ, জাতীয় ক্ষমতা বা শক্তি, সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, আন্তর্জাতিক আইন, পররাষ্ট্রনীতি, ঠান্ডা লড়াই,
সন্ত্রাসবাদ, জাতীয় মুক্তি আন্দোলন, পারস্পরিক সহযোগিতা, জোট গঠন, ভীতি প্রদর্শন, শক্তি সামর্থ্য, নির্জোট আন্দোলন, আরও অনেক রয়েছে। তোমরা এইটুকু ভালো করে টুকে নেবে এবং এটাকে ছোটো ছোটো করে ছোটো ছোটো করে একটু বলবে বা লিখবে, তাহলে আলোচ্য বিষয়টাকে আমরা তুলে ধরতে পারবো। তো আমরা কী দেখলাম যে আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচ্য বিষয় কী কী: আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, কূটনীতি, জাতীয় স্বার্থ, জাতীয় ক্ষমতা, সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, আন্তর্জাতিক আইন, পররাষ্ট্রনীতি, ঠান্ডা লড়াই, সন্ত্রাসবাদ, জাতীয় মুক্তি আন্দোলন, পারস্পরিক সহযোগিতা, জোট গঠন, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন, শক্তি সামর্থ্য এবং নির্জোট আন্দোলন আরও রয়েছে। তো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কী? যে বিশ্বের বিভিন্ন দেশের যে বিশ্ব ব্যবস্থা, প্রত্যেক দেশের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা, বৈরিতার একটা সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। কোনো দেশের সাথে কোনো দেশের সুসম্পর্ক তৈরি হয়, আবার কোনো দেশের সাথে অন্য কোনো দেশের একটা বৈরিতার সম্পর্ক তৈরি হয় বা হিংসাপরায়ণ একটা সম্পর্ক তৈরি হয়। কূটনীতি হচ্ছে কি একটা আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে দেশের কূটনীতি যত বেশি স্ট্রং, সেই দেশ তত বেশি উন্নয়নশীল। আচ্ছা, এই কূটনীতির মধ্য দিয়ে একটা দেশ তার বিদেশ নীতিকে ইমপ্লিমেন্ট করে, সাকসেস করে তোলে। কারণ ওর কূটনীতি শক্তিশালী থাকে, তাহলেই সে তার বিদেশ নীতিকে প্রভাবিত করতে পারবে। তার কূটনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচ্য বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় স্বার্থটা হচ্ছে প্রত্যেক দেশের কাছে খুব সেন্সিটিভ বিষয়, কারণ জাতীয় স্বার্থ প্রত্যেক দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই জাতীয় স্বার্থ রক্ষার জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য, দেশের উন্নয়নের জন্য কোনো দেশ যে সমস্ত নীতি প্রণয়ন করে বিদেশ নীতির ক্ষেত্রে, সেটা জাতীয় স্বার্থ। জাতীয় ক্ষমতা ওই কাছাকাছি একই। সাম্রাজ্যবাদ হচ্ছে যে অন্য রাজ্যকে গ্রাস করার স্পৃহা, অন্য রাজ্যকে গ্রাস করার নগ্ন স্পৃহা, এবং একটা দেশ অন্য দেশকে
শোষণ করার একটা জায়গা সাম্রাজ্যবাদ। কিন্তু এখন যেটা এসছে আমরা যা দেখতে পাচ্ছি নয়া উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ, এটা কি নতুন করে একটা সময় আমরা দেখেছি যখন সাম্রাজ্যবাদী শক্তি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে শাসন শোষণ করত এবং সেই দেশের সম্পদকে নিজের দেশে গিয়ে ড্রেন করত, নিজের দেশে নিয়ে যেত। কিন্তু এখন নয়া উপনিবেশবাদটা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা নয়া মোড় নিয়েছে। কীরকম? যে নয়া উপনিবেশবাদ হচ্ছে নিজের দেশের থেকে অন্য দেশের পুঁজিকে টেনে নিয়ে যাওয়া, অর্থাৎ এটাকে বলা হয় আর্থিক সাম্রাজ্যবাদ। যেমন ধরো একটা চীন তার শিল্পজাত পণ্যের মাধ্যমে ভারতবর্ষের প্রচুর সম্পদ তার নিজের দেশে নিয়ে যায়। যেমন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হতে পারে, বিভিন্ন সস্তার ইলেকট্রনিক্স গুডসের কথা বলতে পারি। সেরকম একইভাবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তার কূটনীতির মধ্য দিয়ে এবং আর্থিক সাম্রাজ্যবাদ চাপিয়ে দিয়ে নিজের দেশের সম্পদকে বৃদ্ধি করে। নয়া উপনিবেশবাদ মানেই হচ্ছে নয়া একটা আর্থিক সাম্রাজ্যবাদ। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক যে বিষয়টি আলোচনা, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কারণ প্রত্যেক দেশের যে সার্বভৌম রয়েছে, সার্বভৌমটা কি? রাষ্ট্রের অসীম অবাধ মৌলিক চরম চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌমিকতা। দ্য হাইয়েস্ট পাওয়ার ওভার সিটিজেন সাবজেক্ট আর রেস্ট্রেইনড বাই লস। নাগরিক ও প্রজাদের উপর প্রযোজ্য অসীম মৌলিক একটা ক্ষমতা। প্রত্যেক দেশ তার অভ্যন্তরীণ দিক থেকে সার্বভৌম থাকে এবং বাহ্যিক দিক থেকে সার্বভৌম থাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক দেশকেই বাহ্যিক দিক থেকে এই আন্তর্জাতিক আইনকে মেনে চলতে হয়। কারণ আন্তর্জাতিক আইনকে সম্মান দিয়ে চলতে হয়। এই আন্তর্জাতিক আইন তাই আজকের দিনে আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। পররাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞানের যেটা আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে যে সমস্ত নীতি প্রয়োগ করে এবং অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করে, নিজ দেশের নীতিকে কার্যকরী করে, বিদেশ নীতিতে রূপান্তরিত করে। আজকে যেমন চীনের সাথে যে গালওয়ান ঘাটিকে কেন্দ্র করে যে একটা উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যে আন্তর্জাতিক রাজনীতি তৈরি হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বিশ্বের তামাম দেশ, শক্তিশালী দেশগুলো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। ইসরায়েল তো ঘোষণাই করে দিয়েছে যে ভারতের সঙ্গে যদি চীনকে যুদ্ধ করতে হয় তাহলে আগে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে। তাহলে এই যে বিদেশ নীতি, ভারতের সরকার বিদেশ নীতি এতটাই স্ট্রং করেছে যে গোটা বিশ্ব ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে বিদেশ নীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠান্ডা লড়াই আমি একটু আগে আলোচনা করেছি, পরবর্তী জায়গায় আসবো। সন্ত্রাসবাদ, আজকের দিনে সন্ত্রাসবাদ কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নয়, কোনো একটা ভৌগোলিক সীমারেখার সমস্যা নয়। আজকের দিনে সন্ত্রাসবাদ একটা আন্তর্জাতিক সমস্যা। তাই আন্তর্জাতিক সমস্যা নিয়ে এটাকে আলোচনা করা হয়। বিভিন্ন সংগঠন, আঞ্চলিক সংগঠন, যেমন আমাদের সাউথ এশিয়াকে নিয়ে তৈরি হয়েছে একটা সার্ক, তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে সার্ক। এই সার্ক সাউথ এশিয়ার প্রথমে 7টা দেশকে নিয়ে তৈরি হয়েছিল, এখন বর্তমানে আফগানিস্তানকে নিয়ে 8টা দেশ। এই 8টা দেশ যে এই আঞ্চলিক সংস্থা, এই আঞ্চলিক সংস্থাতেও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করা হয়। ব্রিক্স কিছুদিন আগেই হয়ে গেল, সেখানেও সন্ত্রাসবাদকে নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বের তাবড় তাবড় দেশগুলো
এই সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য তারা বিভিন্ন নীতি প্রণয়ন করছেন। সেই জন্য বলছি এই সন্ত্রাসবাদ আজকের দিনে একটা আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আমরা দেখতে পাই জাতীয় মুক্তি আন্দোলন। জাতীয় মুক্তি আন্দোলনটা কি? বিভিন্ন দেশ যখন উপনিবেশ শাসনে জর্জরিত ছিল, সেই সমস্ত দেশ তার মুক্তির স্বাদ পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য উপনিবেশ শক্তির বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলন গড়ে তুলেছে এবং তারা স্বাধীন হয়েছে। এবং স্বাধীন হওয়ার পরে তারা বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছে। তাই জাতীয় মুক্তি আন্দোলনও আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচ্য বিষয়। পারস্পরিক সহযোগিতা অবশ্যই, যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে একটা সহযোগিতার বাতাবরণ রয়েছে এবং এটা তৈরি করতে হয়। তারা বিভিন্ন স্বার্থে, অর্থনীতির স্বার্থে, তোমার কূটনৈতিক স্বার্থে কিংবা যোগাযোগের স্বার্থে এগুলো সম্পর্ক স্থাপন করে। একটা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, মতের ভিত্তিতে বিভিন্ন দেশের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। হয়তো আজকের দিনে সেটা সুসম্পর্ক, আগামী দিনে সেটা আবার তিক্ততার সম্পর্ক তৈরি হতে পারে। একটা পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতা একটা আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়। জোট গঠন, আমরা দেখি জোট গঠনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ গোটা বিশ্বে তার রাজত্ব করতে চেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক জোট বা পাল্টা জোট, যেমন ন্যাটো, সিয়েটো, সেন্টো। এই জোটগুলো দেখেছি তৈরি হয়েছে ওয়ার্সো, কমিনফর্ন, কমেকন ইত্যাদি সংগঠন তৈরি হয়েছে। শক্তি সামর্থ্য আজকের দিনে আন্তর্জাতিক সম্পর্কের একটা আলোচনা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, শক্তি সামর্থ্য। কারণ যে দেশের শক্তি এবং সামর্থ্য তত বেশি, সেই দেশ তার বিদেশ নীতিকে তত বেশি কার্যকরী করে তুলতে পারে। কারণ শক্তি না থাকে তার বিদেশ নীতিকে সে প্রয়োগ করবে কোত্থেকে? তাই শক্তি সামর্থ্য হচ্ছে আজকের দিনে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়। এই শক্তি সামর্থ্য আলোচনা করতে গিয়ে চলে আসে বলপ্রয়োগ বা ভীতি প্রদর্শন। যখন কোনো দেশ আলোচনার মধ্য দিয়ে, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে যখন তার বিদেশ নীতিকে প্রয়োগ করতে পারছে না, তখন তারা বলপ্রয়োগ বা ভীতি প্রদর্শন করার জায়গা নেয়, ভয় দেখিয়ে। আজকের দিনে ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ আন্তর্জাতিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্জোট আন্দোলন, আমি কিছুক্ষণ আগে নির্জোট আন্দোলন নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা দেখব যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। আমরা দেখলাম উদ্ভব, দেখলাম তার ডেফিনেশন, সংজ্ঞা, আমরা দেখলাম তার আলোচ্য বিষয়। আমরা এবার দেখব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কিভাবে হলো। আমরা সেই আলোচনায় যাব। এই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ নিয়ে আমরা এখন আলোচনা করব।
আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ, তার প্রথম পয়েন্টটা হচ্ছে জাতীয় রাষ্ট্রের উদ্ভব এবং আন্তর্জাতিক সম্পর্ক। বুঝতে পারছো তো? প্রাচীন ভারতে বা প্রাচীন গ্রীসে পণ্ডিতরা এই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এটা আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু হয়নি। তাই বলে কি সেই প্রাচীন ভারতে কোনো কি বৈদেশিক সম্পর্ক ছিল না? ছিল। আমরা প্রাচীন ভারতে দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজারা জলপথে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, বিনিময়ের মাধ্যমে, পরবর্তীতে মুদ্রার মাধ্যমে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ সেই জায়গায় ছিল না। মূলত জাতীয় রাষ্ট্রের উদ্ভব, সেখান থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ধারা একটা খাতে প্রবাহিত হতে থাকে। যা আমরা জানি, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ একটা সময় কি ছিল? কোনো না কোনো শক্তিধর রাষ্ট্রের অধীনে ছিল বা উপনিবেশ ছিল। আমাদের এই ভারতবর্ষ প্রায় দীর্ঘ 200 বছর ব্রিটিশ শক্তির উপনিবেশ হিসেবে ছিল। এখান থেকে তারা শাসন করেছেন, শোষণ করেছেন, সম্পত্তি, অর্থকে তারা ড্রেন করে নিয়ে গেছেন। সেটা আমরা দেখেছি, অর্থের বহির্গমন ঘটেছে। ড্রেন অফ ওয়েলথ দাদাভাই নওরোজির সেই গ্রন্থে বিস্তারিত করে আলোচনা করা আছে। শুধু তাই নয়, জনৈক একজন ব্রিটিশ ঐতিহাসিক জন সুলেভান, তিনি কি বলেছেন যে আওয়ার সিস্টেম লাইক এ স্পঞ্জ, যে আমাদের সিস্টেম হচ্ছে স্পঞ্জের মতো, গঙ্গার তীরের সমস্ত জল শুষে নিয়ে আমরা টেমস নদীতে ফেলে দিয়েছি। তিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই কথাটা বলেছিলেন, একজন ব্রিটিশ ঐতিহাসিক। তার মানে ভারতবর্ষের অর্থটাকে বিদেশে চালান করা হয়েছে। কিন্তু এইসব উপনিবেশ দেশগুলি তারা জাতীয় মুক্তি আন্দোলন করে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা স্বাধীনতা অর্জন করে, এবং স্বাধীনতা লাভের পর এইসব দেশ যখন স্বাধীনতা অর্জন করে, তখন তারা বিভিন্ন দেশের সাথে একটা সুসম্পর্ক করে তুলতে থাকে। মূলত এই জাতিরাষ্ট্রের যে উদ্ভব, এখান থেকেই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের একটা আদি লগ্ন বা শুভ সূচনা বলা যায়। এরপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। এরপরে আমরা 2 নম্বর আলোচনা করব শিল্প বিপ্লবের পর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দ্বিতীয় পয়েন্টে কি? শিল্প বিপ্লবের পর আন্তর্জাতিক সম্পর্ক। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। পরবর্তীতে সমগ্র ইউরোপে প্রায় 50-60 বছরের মধ্যে সমগ্র ইউরোপে শিল্প বিপ্লব ঘটতে থাকে। এই শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রি করার জন্য একটা উন্নত বাজারের প্রয়োজন হয়ে পড়ল।
তখন ওইসব দেশগুলি কি করলো, যে বিশ্বের বিভিন্ন দেশকে তারা একটা পণ্য বিক্রির বাজার হিসাবে একটা প্রতিযোগিতায় নেমে পড়ল। এই শিল্পোন্নত দেশগুলি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করার যে প্রতিযোগিতা, এখান থেকে একটা আন্তর্জাতিক সম্পর্কর বিকাশের ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করে এবং নিজ দেশের উৎপন্ন শিল্প কীভাবে বিদেশে বা কোনো বিদেশের বাজারে বিক্রি করা যায়, সেই ক্ষেত্রে এই উন্নত দেশগুলি, শিল্প উন্নত দেশগুলি ওইসব দেশের সাথে বিভিন্নভাবে গোপন চুক্তির দ্বারা, কোনো প্যাকেজের দ্বারা তারা সেই বাজারগুলিকে অধিগ্রহণ করে নিজের শিল্পজাত পণ্যকে বিক্রি করার জন্য। এই থেকে একটা আন্তর্জাতিক সম্পর্ক একটা ভিন্ন খাতে বইতে থাকে, তার বিবর্তন ঘটতে থাকে এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলো এরা আধুনিক অস্ত্রে সুসজ্জিত, কখনো ভীতি প্রদর্শন, কখনো বলপ্রয়োগ এর মধ্য দিয়ে তারা উৎপন্ন শিল্প পণ্যকে বিক্রির জন্য বিদেশি বাজারকে এরা দখল করতে শুরু করেছে। আর এখান থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ঘটতে থাকে বলে অনেক পণ্ডিত মনে করেছেন। এরপরে আমরা দেখব 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম বিশ্বযুদ্ধ 1914-1919 ভার্সাই সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হয় একটি আন্তর্জাতিক সংগঠন, লিগ অব নেশন, জাতিসংঘ, জাতিপুঞ্জ নয়, ইউএনও নয়, লিগ অব নেশন, জাতিসংঘ। প্রথম বিশ্বযুদ্ধের পর এই সংগঠনকে কেন্দ্র করে নতুনভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিকশিত হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব বিশ্ব রাজনীতিতে। 1917 সালে রুশ বিপ্লবের ফলে সোভিয়েত রাশিয়ার উত্থান। এর ফলে একদিকে লিগ অব নেশন, একটা আন্তর্জাতিক সংগঠন, শক্তিধর রাষ্ট্র আমেরিকার উদ্ভব, আর এদিকে সোভিয়েত রাশিয়ার উৎপত্তি। এই তিনটিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সম্পর্কের বিকাশ নতুন ধারায় প্রবাহিত হতে থাকে। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৃথক শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের পঠন পাঠন শুরু হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্পর্কে যে পৃথক শাস্ত্র, তাকে নিয়ে গবেষণা শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। রচিত হতে থাকে বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের গ্রন্থ, যেমন লর্ড ব্রাইস
1921 সালে ইন্টারন্যাশনাল রিলেশন নামক একটি গ্রন্থ রচনা করলেন। 1922 সালে ওয়ালস রচনা করলেন দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশন নামক গ্রন্থ। এইভাবে একটা আন্তর্জাতিক সম্পর্ক বিকশিত হতে থাকে। একদিকে গবেষণা, একদিকে পৃথক পঠন পাঠন, একদিকে বিভিন্ন পুস্তক রচনা, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে নতুন গতিতে উদ্ভাসিত হতে থাকলো। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখে নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্পর্ক ভেরি ইন্টারেস্টিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-1945 এর মধ্যে শেষ হলো। জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর অক্ষ শক্তির আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। তৈরি হলো কি নতুন আন্তর্জাতিক সংগঠন ইউএনও, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন, 1945 24 অক্টোবর। এবং এই যে আন্তর্জাতিক সংগঠন এর প্রধান সংস্থা রয়েছে আর অনেকগুলো অপ্রধান বা স্পেশাল এজেন্সিসগুলো রয়েছে। প্রধান সংস্থা কি? নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সাধারণ সভা, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, রয়েছে একটা কর্ম দপ্তর। স্পেশাল এজেন্সিসগুলো রয়েছে, বিশেষ সংস্থাগুলো, সেগুলো হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো, আইএলও, পিএলও, আইভিআরডি, হু, ডাব্লিউটিও, আইএমএফ, আরও অনেক। এইসব সংস্থাকে সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা নতুন ধারায় আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ হতে থাকে। গোটা বিশ্ব দ্বিমেরু প্রবণতা দেখা দেয়। গোটা বিশ্বে দুটো পরিবার, মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী মেরু আর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক মেরু। এই দ্বিমেরু প্রবণতার মধ্য দিয়ে পারস্পরিক সন্দেহ, অস্ত্রসজ্জা, একটা আদর্শগত লড়াই, ঠান্ডা লড়াইয়ের জন্ম দেয়। আর সেই ঠান্ডা লড়াইয়ের মধ্যে আবহেই আমরা এর আগেই আলোচনা করেছি, নির্জোট আন্দোলনের জন্ম হয় নেহরুর মস্তিষ্ক প্রসূত হয়ে। সেখানে আরও ছিলেন ডক্টর সুকর্ণ, নক্রুমা, টিটো, নাসের প্রমুখ রাষ্ট্রনেতারা। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো মেরু, বলতে গেলে বিশ্ব ছিল একটা পাওয়ার অফ ব্যালেন্স। আমেরিকা রাশিয়ার মধ্যে একটা পাওয়ার অফ ব্যালেন্স ছিল। পুঁজিবাদী শিবির মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল গোটা বিশ্বে পুঁজিবাদীর সম্প্রসারণ ঘটার মধ্য দিয়ে তার অনুগত রাষ্ট্র তৈরি করতে। আর অন্যদিকে রাশিয়া চেয়েছে তার সাম্যবাদের প্রসার ঘটিয়ে তার অনুগত বিশ্ব তৈরি করতে। এই উভয়ের মধ্যে একটা আদর্শগত লড়াই, যেটা কোল্ড ওয়ারের জন্ম দিয়েছিল,
এই সময় হয়তো নির্জোট আন্দোলন খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু 1991 সালে যখন সোভিয়েত রাশিয়ার পতন হলো কোল্ড ওয়ারের মধ্য দিয়ে, প্রত্যক্ষ কোনো যুদ্ধ হয়নি, কিন্তু রাশিয়া ভেঙে যায় 1991 সালে। এই 1991 সালে আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ যে ধারায় যাচ্ছিল, কিন্তু 1991 সালের পর বিশ্ব হয়ে গেল এক মেরু। কোন মেরু? মার্কিন মেরু। আগে ছিল দ্বিমেরু, রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার পতনের পর বিশ্ব হয়ে গেল আমেরিকা মেরু। আমেরিকার নীতি মানে বিশ্ব নীতি, গোটা বিশ্বে তার দাদাগিরি। তিনি তার বিদেশ নীতি কূটনীতিকে সবলভাবে প্রয়োগ করতে সক্ষম হলো, এবং এইভাবেই তিনি আস্তে আস্তে গোটা বিশ্বের এক নম্বরে উঠে এলেন। সামরিক দিক থেকে, আর্থিক দিক থেকে, প্রযুক্তি দিক থেকে, সমস্ত দিক থেকে, এবং অপরাপর বিদেশ নীতি গ্রহণ করতে তিনি যতটা সফলভাবে সাবলীলভাবে গ্রহণ করতে পারতেন, সেটা অন্যান্য দেশ পারত না। এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন খাতে প্রভাবিত হতে থাকে। বিভিন্ন জোট গঠন, পাল্টা জোট গঠন আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ওই জোটের মধ্য দিয়েও আন্তর্জাতিক সম্পর্ক প্রভাবিত হয়েছে বিভিন্ন খাতে, কিন্তু এক মেরু বিশ্বে, অর্থাৎ গোটা বিশ্বে যখন একটি মাত্র রাষ্ট্রের আধিপত্য বজায় থাকে, তাকে বলা হয় এক মেরু বিশ্ব। এই এক মেরু বিশ্বে আমেরিকা তার নিজের মতো করে আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে লাগলো, তারপর বিকাশ ঘটল। এরপরে আমরা চলে যাব বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের পঞ্চম পয়েন্ট হচ্ছে যে বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। আমরা লিখলাম কি যে বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বায়নটা জানতে হবে। বিশ্বায়ন এটা পুঁজির অবাধ গমনাগমন, অবাধ বাণিজ্য নীতি, উদারীকরণ, পুঁজির কোনো নির্দিষ্ট গণ্ডি থাকবে না। আজকের দিনে এই বিশ্বায়নের যুগে অর্থের কোনো সীমানা থাকবে না। অর্থাৎ বিশ্বায়ন বলতে আমি খুব সংক্ষেপে বলছি, তোমাদের শুনবে, যে যখন কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ তার নিজ দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বাঙ্গিক প্রক্রিয়ার অঙ্গীভূত হয়ে পড়ে, তাকেই বলা হয় বিশ্বায়ন। নিজ দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বাঙ্গিক প্রক্রিয়ার একটা অঙ্গীভূত হয়ে পড়বে, বিশ্বায়ন। এই বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশ তার অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে শুরু করে। বলতে গেলে
এর মধ্যেই হয়তো নয়া উপনিবেশবাদ বা আর্থিক সাম্রাজ্যবাদ এর মধ্যেই নিহিত। এই বিশ্বায়নটা এমনই একটা প্রক্রিয়া, আন্তর্জাতিক প্রক্রিয়া, এর তালে যদি তাল মিলিয়ে কোনো দেশ চলতে না পারে তাহলে সে আর্থিক দিক থেকে অনেক অনেক পিছিয়ে যাবে। শুধু আর্থিক দিকটাই নেই, আজকে বিশ্বায়নের যুগে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোকে রাজনৈতিকভাবেও উন্নত দেশগুলো নিয়ন্ত্রণ করছে। বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলি বিশ্বায়নকে হাতিয়ার করে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, এমনকি সরকার উত্থান পতনকেও নির্দেশ করে। সেটা গোপনে পরোক্ষে আমরা সেটা হয়তো বুঝতেই পারি না। তৃতীয় বিশ্বের গরিব দেশগুলো বাধ্য হয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর থেকে ভর্তুকি তুলতে বাধ্য হচ্ছে। এই বিশ্বায়নের প্রভাব, এই বিশ্বায়নের যুগে এটা আন্তর্জাতিক সম্পর্ক একটা ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করেছে। একটা অবাধ মার্কেট শুরু হয়েছে, একটা কম্পিটিশন শুরু হয়েছে। যে যত দামে কম দামে তার উৎপন্ন পণ্যগুলি বিশ্বের বাজারে ছেড়ে দিতে পারে বা বিশ্ব বাজার থেকে তার মুনাফা অর্জন করতে পারে। এইভাবেই আমরা দেখেছি যে বিশ্বায়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বায়নকে কেন্দ্র করেই এটা বিকশিত হয়েছে। তো যাই হোক, আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব, বিকাশ, আলোচ্য বিষয় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা একটুখানি দেখে নেব যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি বিষয়টা কি। এটা জাস্ট ছোট্ট একটা ডিফার। যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে কি পাই? পারস্পরিক সহযোগিতা দেখতে পাই আমরা, প্রতিযোগিতা, বৈরিতা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে অর্থনীতি যুক্ত থাকে, আইন যুক্ত থাকে, যোগাযোগ ব্যবস্থা যুক্ত থাকে, আন্তর্জাতিক সংগঠনগুলি একটা ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। এটা আন্তর্জাতিক সম্পর্ক। আর আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের একটা অংশ। যে আন্তর্জাতিক রাজনীতিতে হচ্ছে কি, যে আন্তর্জাতিক রাজনীতি দ্বন্দ্ব, সংঘর্ষ এবং ক্ষমতা দখলের লড়াই, এর মধ্যে সীমাবদ্ধ থাকে আন্তর্জাতিক রাজনীতি। প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আবার বিদ্যালয়ে ফিরতে পারবো এই প্রত্যাশা রাখি, কারণ এই আবহ থেকে আমরা মুক্ত হবই। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া যে সমস্ত বিধিবিধান রয়েছে, ছোট ছোট সাবধানীগুলো, সেগুলো মেনে চলবো, কারণ বিদ্যালয় তোমাদের জন্য অপেক্ষা করছে। বিদ্যালয়ের প্রত্যেকটা ইট, বালি, গাছ, ঘাস সমস্ত কিছু তোমাদের জন্য কান্না করছে। আমরা ফিরবই। ধন্যবাদ।